আমার নন্দের স্বামী আমাকে বাসায় নিয়ে আসলেন। রাত তখন প্রায় 12টা। হাসপাতাল থেকে ফিরছি। নন্দাই বাড়িতে এসে দরজাটা লক করে দিল। আমি তাকে বললাম, জামাইবাবু আপনি দরজাটা ব্লক করলেন কেন? নন্দা তখন বলল, আজ তুমি আর আমি ঘরে থাকব। আমি তখন আশ্চর্য হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? আপনার মুখে এই ধরনের কথা আমি ভাবতেও পারিনি। আমার নন্দাই তখন আমার উপর রেগে গেলেন আর আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর কি হয়েছিল বন্ধুরা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই ভিডিওতে লাইক দাও তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এবার আসল ঘটনা শুরু করা যাক। আমি হামিদা প্রত্যেক দিন রাত হতেই শাশুড়ি আমার ঘরের ভিতরে আমার নন্দের স্বামী মানে আমার নন্দীকে ভরে দিত। তারপর নন্দা আমাকে একা পেয়ে সারা রাত ধরে আমাকে সারা রাত আসলে আমি 2-3 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। আমি এতটাই সুন্দরী ছিলাম যে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি তখন পাড়ার চাচি ও খালার আমাকে দেখার জন্য আমার বাড়ির সামনে লাইন লাগিয়ে রাখুন, এবং আমি যখনই একটুখানি জন্য বাড়ির বাইরে যেতাম তখন তারা সবাই আমাকে দেখ এবং আমার সৌন্দর্যের অনেক প্রশংসা করত। আমার গায়ের রং দুধের মতো ভরসা ছিল এবং অনেক লম্বা ঘন কালো চুল ছিল। আমার স্বামী তো আমার সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করেছিল। আমার স্বামী ব্যাংকে চাকরি করত। আসলে আমার স্বামী যখন আমাকে একদিন কাপড়ের দোকানে দেখেছিল তখন সে আমাকে দেখামাত্রই পছন্দ করে ফেলেছিল এবং আমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাবও পাঠিয়েছিল। আমার স্বামী যেহেতু দেখতে ভীষণ সুন্দর ছিল এবং সরকারি চাকরি করত, তাই আমার বাড়ির লোকও এই বিয়েতে রাজি ছিল। তারপর আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন আমার নন কিন্তু আমার শ্বশুর বাড়িতেই ছিল, কারণ সে তখন 7 মাসের মা হতে চলেছেন এবং আমার ননদ আমাকে ভীষণ ভালোবাসবে। আমার শ্বশুর বাড়িতে আমি, আমার শাশুড়ি ও আমার স্বামী, আমরা 4 জন থাকতাম। এদিকে আমার ননদ তো বিদায় হয়ে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিল আমার নন, যেহেতু 7 মাসের মা হতে চলেছিল, তাই আমিও নিজের বোনের মতোই তার খুব খেয়াল রাখতাম। কিন্তু আমার কিছু ভুল ত্রুটি হলেই আমার শাশুড়ি কিন্তু একটুতেই আমার উপরে রাগ করতেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে কোনো মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার কিন্তু একটু ভুল হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আর এটা তো পরম্পরায় চলে আসছে যে শাশুড়ি ও বউয়ের মনোমালিন্যতা। কিন্তু তাও আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করতাম আমার শাশুড়ির মন জয় করার। প্রত্যেক দিন সকালে উঠে তো এটাই ভাবতাম যে আমি আজ কোনো ভুল ত্রুটি করব না, যাতে আমার শাশুড়ি আমার উপরে রেগে যায়। কিন্তু সেদিন আমি যখন সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করেছিলাম তখন আমি রান্না করছিলাম। তারপর আমার ননদ যখন সকালের জলখাবার নিয়ে আমাকে নিজের ঘরের ভিতরে ডাকে তখন আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে নন্দের জন্য জলখাবার নিয়ে আর ঘরের দিকে যেতে শাশুড়ি আমাকে মডার্ন পোশাক পরে থাকতে দেখে আমার স্বামীর সামনেই বললেন, বৌমা তুমি নিজে কি হুলিয়া বানিয়ে রেখেছ? তুমি তো এই বাড়ির নতুন বউ, একটু শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে থাকলে তো তোমাকে দেখতে আরও সুন্দর লাগবে। আর তুমি এসব কি ধরনের পোশাক পরেই বাড়িতে ঘুরছ? এক্ষুনি যদি হঠাৎ করে আমাদের বাড়িতে কেউ চলে আসে তাহলে তো তোমার সঙ্গে আমাদের কোনো মান সম্মান থাকবে না। আমি তখন মাথা নিচু করে শাশুড়ি মাকে বললাম, মা এখন যেহেতু গরমের দিন এবং রান্নাঘরে আমি যখন রান্না করি তখন আরও বেশি গরম লাগে এবং শাড়ি পরে কাজকর্ম করতে আমার একটু অসুবিধা হয়, তাই আমি আজ পাতলা জামা পরে কাজ করছিলাম। ওই সময় আমার শাশুড়ি আমার উপরে অসন্তুষ্ট বোধ করে আমার উপরে রাগ করে নিজের ঘরের ভিতরে চলে যান। আমি তখন আমার স্বামীকে বললাম, আমি তো চেষ্টা করছি তোমার মায়ের মন জয় করার, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু ত্রুটি বেরিয়ে আসে। তখন আমার ননদ নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার মন খারাপ দেখে বলেছিল, আরে আমার সুন্দরী ভাবি, তুমি আমার মায়ের কথায় রাগ করো না। মা উপর থেকে যতটা শক্ত ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের, তাই তুমি মায়ের কথা ভেবে একদম মন খারাপ করবে না। আর আমি তো আছি তোমার পাশে, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। তখন দেখবে আমার মা আর তোমার উপরে রাগ করবে না। তখন আমার স্বামী আমাকে ভালোবেসে বলেছিল, প্রয়াত আছে বাড়িতে, তাই তুমি একদম বাজে চিন্তা করবেন না। আমার নন্দের নাম হচ্ছে রোকেয়া। এই বলে আমার স্বামী তার কাজে বেরিয়ে পড়েছি। তারপর সেদিন আমি যখন রান্না বান্না ছেড়ে আমার নন্দের চুলে তেল লাগিয়ে দিয়েছিলাম, ওই সময় আমার শাশুড়ি আঙিনায় বসে চাল বাচ্ছিলেন।
ওই সময় শাশুড়ি আমাকে বললেন, এই যে বোমা, আজ কিন্তু তোমার নন্দা এই বাড়িতে আসবে, তাই তুমি কিন্তু শব্দভাবে থাকবে, নিজের জামাকাপড়ের খেয়াল রাখবে, তার সামনে কিন্তু কোনো ভুলভ্রান্তি করে বসবে না, কারণ আমার বাড়ির জামাই বলে কথা, আমার মান সম্মানটা কিন্তু বজায় রাখবে। আর আজ থেকে তুমি শাড়ি পরলে যতদিন আমার জামাইয়ের বাড়িতে থাকবে। আমি তখন মন খারাপ করে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, মা, আমি তো শাড়ি পরতে জানি না। আমার শাশুড়ি তখন নিজের মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি কি জানো বলতো? তখন আমার ননদ মুচকি হেসে তার মাকে বলল, মা, আমি ভাবিকে শাড়ি পরা শিখিয়ে দেব। তারপর সেদিন সন্ধেবেলায় যখন আমার নন্দা আমাদের বাড়িতে আসে, তার আগে আমার ননদ আমাকে শাড়ি পরা শিখিয়ে দিয়েছিল, এবং শাশুড়ির কথা মতো আমি শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে তৈরি হয়েছিলাম। আমার বিয়ে হতে তো সবই 7 দিন হয়েছিল, এবং আমার নন্দাই কিন্তু আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, সে নিজের কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল। তাই সেদিন আমার নন্দা যখন বাড়ি আসে তখন দরজা খুলে যখন আমাকে প্রথম দেখেন, তখন আমার নন্দা তাই তো নিজের স্ত্রীর দিকে না তাকিয়ে আমার দিকে এক আজব দৃষ্টিতে তাকিয়েছিল। আমার শাশুড়ি তখন আমাকে চোখে চোখে ইশারা করে বলল, সালাম করো, জানাতে বলেছিলেন। আমি তখন আমার নন্দের কাছে গিয়ে মাথায় কাপড় দিয়ে তাকে সালাম জানিয়েছিলাম ওই সময়। কিন্তু আমার স্বামী ছিল। আসলে আমার স্বামী নিজের অফিস থেকে বাড়ি ফেরার পথে তার জামাই বাবুকে এই বাড়িতে নিয়ে এসেছি। এদিকে আমার নন্দাইকে দেখার পরে তো আমার ননদ ভীষণ খুশি ছিল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার নয়তো যখন থেকে আমাদের বাড়িতে এসেছিল তখন থেকে সে আমার দিকে তাকিয়ে যাচ্ছিল, এমনকি সবার সামনে আমার সৌন্দর্যের অনেক প্রশংসা করেছিল, এবং আমার শাশুড়ি মাকে বলেছিল, মা, আপনি তো আমার শালার বাবুর জন্য একটা হুর পরি বাড়িতে নিয়ে এসেছেন। এই হুর পরি তাকে বাইরে যেতে দিলে কিন্তু বিপদ হবে, তাই এই পরীক্ষাকে বাড়ির ভেতরে ভরে রাখতে হবে। ওই সময় নন্দাইয়ের এই কথাগুলো শুনে আমরা সবাই কিন্তু খুবই হেসেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে উনার মনের মধ্যে তো আমার প্রতি অন্য কিছু ছিল। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমার স্বামী আর নন্দাই একসঙ্গে মিলে ছাদের উপরে কি জানি খাইতেছিল, তখন আমি গিয়ে দেখে ফেলেছিলাম, এবং আমাকে দেখার পরে আমার স্বামী বলছিল, হামিদা, তুমি যখন এখানে চলে এসেছ তাহলে কিন্তু ভুল করেও মাকে এ ব্যাপারে কিছু বলবেন না, কারণ মা এসব একদম পছন্দ করে না। ওই সময় আমার নন্দাই আমাকে দেখে বলেছিল, তুমি ওখানে দাঁড়িয়ে আজ কেন, তুমিও আমাদের সঙ্গে এসে বসে পড়। তারপর আমি যখন তাদের আড্ডায় যোগ দিয়েছিলাম তখন আমার নন্দা আমাকে বলেছিল, তুমি যখন এখানে চলে এসেছ তাহলে আমাদের জন্য একটু জল এনে দাও না, নিচের শাশুড়ি মা আছেন, আমরা গেলে তো মুখের গন্ধ শুকে বুঝতে পারবেন যে আমরা কি খেয়েছি, তাই তুমি যাও। আমি তখন আমার স্বামীকে বলেছিলাম যে আমি যদি মায়ের সামনে ফ্রিজ থেকে জল বের করে নিয়ে আসি তাহলে উনি তো আমাকে অনেক রকম প্রশ্ন করবেন। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাহলে তুমি এখানে জামাইবাবুর সঙ্গে বসো, আমি নিচে থেকে তাড়াতাড়ি নিয়ে আসছি। তারপর আমার স্বামী যখন নিচে চলে যায়, তারপর হঠাৎ করে আমার নন্দা অনেক বেশি রাগান্বিত হয়ে নিজের চেয়ার থেকে উঠে, আমরা কেবল ভাবি, জান তুমি না ভীষণ সুন্দরী, তোমাকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা বলো তো আমাকে তোমার কেমন লাগে? আমার নন্দা এরকম ব্যবহার দেখে তখনও আমি কিন্তু বুঝতে পারিনি যে তার মনের ভিতরে কি চলছিল। আমি তখন স্বাভাবিকভাবে হেসে বলেছিলাম, আপনি তো খুব ভালো মানুষ। তারপর আমার ওই কথা শোনার পরে সে আমার কাছাকাছি আসার চেষ্টা করছিল। আমি তখন ভয় পেয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম এবং বলছিলাম, জামাইবাবু, আপনি এটা কি করছেন? আমার নন্দাই তখন মুচকি হেসে আমাকে বলল, আরে আমি কি তোমার সঙ্গে একটুখানি ঠাট্টাও করতে পারি না? ঠিক ওই সময় আমার স্বামী উপরে চলে এসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমার এখানে থাকা ঠিক হবে না, তাই আমি তখন ওখান থেকে নিচে চলে গেছিলাম। এদিকে আমার শাশুড়ি মা তো এতটাই নিয়ম কানুন মেনে চলুন যে আমি তার নিয়ম কানুন দেখে অস্থির হয়ে পড়েছিলাম। আসলে আমার যখন শরীর খারাপ হতো তখন আমার শাশুড়ি বলতো আমি যাতে ভুল করেও রান্নাঘরে না ঢুকি, এমনকি রান্নাঘরের কোনো জিনিসপাতিতেও আমাকে হাত দিতে বারণ করে দিত। এবং আমার মাস চলাকালীন আমার শাশুড়ি আমার ঘরের ভিতরে খাবার রেখে দিয়ে যেত, কারণ আমি যাতে রান্নাঘরের ভিতরে না ঢুকি। আসলে সেদিন আমার শাশুড়ি, ননদ, আমার স্বামী, আমার ননদ, তারা 4 জন মিলে কিন্তু দরগা গিয়েছিল দোয়া চাইতে যাতে আমার নন্দের সুস্থভাবে সন্তান হয়। তারপর এভাবে বেশ কিছুদিন কাটার পরে
যখন আমার নন্দের একদিন রাত্রে বেলা হঠাৎ করে পেটে ব্যথা ওঠে, তখন তাকে ওই অর্ধেক রাতেই হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারই তো বলে দিয়েছিলি, পরে আমার নন্দের নাকি 24 ঘন্টার মধ্যে হবে। আমার শাশুড়ি আমাকে বলেছিল, বোমা, আমি তো সে রকমভাবে তৈরি হয়ে আসেনি, তাই বাড়িতে যে কাপড়ের ব্যাগটা আছে সেই কাপড়ের ব্যাগটা তুমি নিয়ে চলে আসলে ভালো হতো। ওই সময় যেহেতু রাত্রি 11টা বাজে ছিল, তাই আমি শাশুড়িকে বলেছিলাম, এই সময় আমি তো একা বাড়ি যেতে পারবো না, আর ওদিকে আমার স্বামী তো হাসপাতালের ফর্ম্যালিটি পূরণ করতে অনেক ব্যস্ত ছিল। তাই আমার শাশুড়ি বলছিল, মা, তুমি এক কাজ করো, আমার জামাইকে সঙ্গে নিয়ে ঘরে চলে যাও এবং কাপড়ের ব্যাগটা নিয়ে চলে এসো। আমার শাশুড়ি তো অনেক বিশ্বাস করে তার জামাইকে আমার সঙ্গে পাঠিয়েছিল। শাশুড়ির কথা শুনে আমিও তখন নন্দার সঙ্গে বাড়ি যেতে রাজি হয়েছিলাম। তারপর আমি যখন নন্দার সঙ্গে বাড়ির ভিতরে আসি, তখন সে বাড়ির ভিতরে ঢুকেই প্রথমে ভিতর থেকে দরজাটাকে লক করে দেয়। ঘরের দরজা যখন সে ব্লক করে দেয়, তখন আমি নন্দাইকে বলছিলাম, জামাইবাবু, আপনি দরজা বন্ধ করছেন কেন? আবার নন্দার তখন মুচকি হেসে আমাকে বলেছিল, দেখো, তোমাকে আর নাটক করতে হবে না, বুঝলে? কারণ তুমি তো এটাই চাইছিলেন যে আমি যাতে তোমার কাছে আসি। ওই জন্যই তো তুমি এত রাত্রে আমার সঙ্গে বাড়িতে একা আসতে রাজি হয়ে গেলে। তাই আমার সুন্দরী ভাবি, আমার সামনে আর সাধু সাজার নাটক করতে হবে না। তুমি যে আমার সঙ্গে এত হেসে হেসে কথা বলো, সেটার মানেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তাই এইসব নাটক করা বন্ধ করো। ওই সময় আমার নন্দা এর কথা শুনে আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে বললাম, জামাইবাবু, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর আমার নন্দা মুচকি হাসছে, আমি এক্ষুনি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তারপর আমার আর কিছু বুঝতে বাকি ছিল না যে আমার সঙ্গে সে কি হতে যাচ্ছিল। ওই সময় বাড়িতে যেহেতু কেউ ছিল না, তাই আমি অনেক বেশি ভয় পেয়ে আমার নন্দা একে কাকুতি মিনতি করেছিলাম যাতে সে আমার সম্মানহানি। এমনকি আমি সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। তারপর আমার নন্দা সেদিন রাতে আমার সম্মানটা রইল না, সে কেড়ে নিয়েছিল আর আমাকে হুমকি দিয়েছিল যে আমি যাতে ঘরের ভেতরের কথা কাউকে না বলি এবং আমার স্বামীকেও শাশুড়িকেও না বলি। তারপর সে আলমারি থেকে আমার নন্দের কাপড়ের ব্যাগটা নিয়ে আমাকে ওই অবস্থায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মনে হচ্ছিল যে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। ওই সময় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছিল, আর তখন মনে হচ্ছিল যে ওই পাপিষ্ঠ লোকটার ব্যাপারে সবকিছু সত্যি কথা আমার নন্দকে বলে দিয়ে আসি। কারণ ওই সময় আমার ননদ ও হাসপাতালে ভর্তি ছিল এবং সে তো এ ব্যাপারে কিছুই জানত না যে তার স্বামী তো অনেক আগে থেকেই আমার উপরে অন্য দৃষ্টিতে দেখত। ওদিকে আমার স্বামী তো হাসপাতালে তার বোনকে নিয়ে ব্যস্ত ছিল। আমি তো কল্পনাও করতে পারিনি যে যে লোকটাকে আমি ভালোভাবে তার সঙ্গে খুব হেসে হেসে কথা বলতাম, সেই লোকটা তো তার সঙ্গে আমার ভালো ব্যবহার দেখে অন্য কিছুই ভেবে বসেছিল। কিন্তু আমার মনে তো সে রকম কিছুই ছিল না। আমি তো খুব ভালো স্বভাবের মেয়ে ছিলাম। আমি তো সবার সঙ্গে হেসে সুন্দর আচরণ করে কথা বলতাম। কিন্তু আমার নন্দাই তো আমার স্বভাব তাকে খারাপভাবে নিয়েছিল এবং আমার মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছিল। সেদিন আমি সারা রাত ওই অন্ধকার ঘরে চোখের জল ফেলে কাটিয়েছিলাম। তার পরের দিন সকালবেলা যখন আমার স্বামী হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে, তখন আমাকে এসে বলেছিল, হামিদা, তুমি কোথায় ছিলে? আমি তো কাল সারা রাত তোমাকে ফোন করেছি, কিন্তু তুমি আমার ফোন ধরোনি কেন? জামাইবাবু হাসপাতালে গিয়ে বলল তুমি নাকি অনেক বেশি ক্লান্ত ছিলে, তাই নাকি হাসপাতালে যাওনি। আর আমি মামা হয়ে গেছি। তুমি হয়ে গেছ? আমি তখন চুপচাপ বিছানায় শুয়েছিলাম। আমি যখন আমার স্বামীর কোনো কথার উত্তর দেননি, তখন সে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হামিদা, কি হয়েছে? তুমি এরকম চুপচাপ মনমরা হয়ে শুয়ে আছেন? কিছু তো বলো আমাকে। স্বামীর কথা শুনে তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে স্বামীকে ধরে ফুপিয়ে ফুপিয়ে অনেক কেঁদেছিলাম। ও আগের দিন রাতে যা হয়েছিল সব কিছু স্বামীকে বলেছিলাম, যে আমার নন্দাই কিভাবে আমার সঙ্গে অন্যায় করেছিল। তারপর আমার মুখ থেকে সবকিছু শোনার পরে স্বামী বলল, হামিদা, তুমি একদম চিন্তা করো না।
আমি ওই লোকটাকে ছাড়ব না। আমি তো ওকে শেষ করে দেব। ওই লোকটাকে তো আমি উচিত শিক্ষা দেব। এই বলে আমার স্বামী অনেকে রেগে হাসপাতালে গিয়েছিল এবং নন্দাকে অনেক গালাগালি দিয়েছিল। তখন আমার শাশুড়ি তার ছেলেকে বলেছিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি কারণে জামাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস? আমার শাশুড়ি তখন কারণটা জানতে চেয়েছিল। তারপর আমার স্বামী তার মাকে সব কিছু বলেছিল যে আগের দিন রাতে নন্দা আমার স্ত্রীর সঙ্গে কি করেছিল। সব কিছু সত্যি কথা জানার পরে আমার শাশুড়ি তার ছেলের সামনে মরা কান্না কেঁদে বলেছিল, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই এই কথাটাকে আর বাড়াবাড়ি করিস না, নইলে তোর বোনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই এই কথাটাকে এখানে চাপা দিয়ে দেয়, আর বৌমাকেও এ ব্যাপারে বুঝিয়ে দেবে যে অজাতে এই কথা নিয়ে আর পাঁচ কান না করে ঘরের ভিতরের কথা যাতে ঘরের ভেতরে থাকে। তারপর সেদিন আমার স্বামী যখন বাড়ি ফিরে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কথাগুলো সে শাশুড়িকে বলেছে কিনা। তারপর আমার স্বামী আমাকে শাশুড়ির ব্যাপারে যা বলেছিল সেটা শুনে তো আমার স্বামী বলল, হামিদ আমার বোনের দিকে তাকিয়ে তোমার নন্দাকে ক্ষমা করে দাও। আমিও আমার স্বামীকে অনেক ভালোবাসতাম, আর তাই স্বামীর চোখের দিকে তাকিয়ে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।